নিয়ে যান না দিদি ভাই, একদম ঘরের বানানো জিনিস। কথা দিচ্ছি, খেলে আপনি বাড়ি ফিরেও নাম করবেন। তাছাড়া এই বড়িও আছে, এক প্যাকেট মাত্র 10 টাকা। একসাথে 4 প্যাকেট নিলে না হয় 30 টাকাই দেবেন। মাটির উপর একটা বড় সড়ো গামছা বিছিয়ে এক ভদ্র মহিলা বসে আছেন। সামনে ছড়ানো ছিটানো কতগুলো বড়ি আর তেঁতুলের আচারের ছোট ছোট পাউচ। কিছু চাপা কলা রাখা আছে দেখলাম। আছে ছোট ছোট জারে ভরা সুন্দরবনের মধু। গাছ কোমর করে শাড়ি পরা ভদ্র মহিলার সারা শরীর জুড়ে দারিদ্র্যের অজস্র চিহ্ন ছড়িয়ে থাকলেও তা তার মুখের হাসি কেড়ে নিতে পারেনি। এই মিষ্টি হাসি দেখার জন্য আমি ঠা ঠা রোদে 3 মাইল পর্যন্ত হাঁটতে রাজি আছি। সিঁথিতে জল জল করছে রক্তরাঙা সিঁদুর। সুন্দরবন ভ্রমণের আজ শেষ দিন। 3টে দিন বেশ জলে জঙ্গলে কেটে গেল। জীবন লাটাইয়ের সব সুতো কেমন ছাড়া হয়ে গেছিল। এবার গুটিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে। পাখিরালয় থেকে সকাল 10টা নাগাদ লঞ্চ ছেড়ে দিয়েছিল। ভরপুর ব্রেকফাস্ট সেরে বেলা 11টা নাগাদ এসে পৌঁছলাম বিজয়নগর নামে একটা গ্রামে। ডাঙায় নেমে রীতিমতো অবাক হওয়ার পালা। দারিদ্রতা আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়ে রেখেছে গ্রামটাকে। প্রকৃতির সাথে লড়াই করা কিছু শক্ত চোয়াল বিশিষ্ট মানুষ দেখলাম। জেটি থেকে নেমেই দেখলাম এক বয়স্ক মানুষ তার মিষ্টি মুখের কিশোরী মেয়েকে সাথে নিয়ে ডাব বিক্রি করছে। ইট পাতা সরু রাস্তা, আর রাস্তার দুপাশে সার বেঁধে বসে আছে বেশ কিছু বিক্রেতা। কয়েক বেল মাখা খেলাম বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে। লোকনাথ বাবার মন্দির দেখে আবার সেই রাস্তা ধরেই ফিরছি। তখনই কানে এলো এই আকুতি ভরা আবেদন। দাঁড়াতেই হলো। ভদ্রমহিলার গলায় এমন কিছু একটা ছিল যা শুনে মনে হলো এই সামান্য কিছু তেঁতুলের আচার আর বড়ির প্যাকেট বিক্রি করলে তবেই আজ হয়তো তার ঘরে হাড়ি চড়বে। আমার উনিও দেখি দাঁড়িয়ে পড়েছেন। তেঁতুলের উপর মহিলাদের একটা সহজাত আকর্ষণ থাকেই। তাই কি নেব জিজ্ঞেস করাতে ওনার ভোট আচারের দিকেই গেল। দুজনকেই দাঁড়াতে দেখে মুখে এক আকাশ আলো জ্বেলে ভদ্রমহিলা তখন উঠে দাঁড়িয়েছেন। কত করে গো দিদি? প্রশ্নটা করা মাত্রই ভদ্রমহিলা কথার ঝাঁপি উপর করলেন। 10 টাকা করে প্যাকেট দাদাবাবু, তবে আপনি 4 প্যাকেট নিলে না হয় 30 টাকাই দেবেন। এই করেই তো সংসার চলে দাদাবাবু। বছরের এই সময়ে একদমই লোকজন আসে না। যা ভিড় হয় তা ওই শীতের সময়। 4 প্যাকেট নেওয়াই মনস্থ হলো। বলার সাথে সাথেই ভদ্রমহিলা একটা ক্যারি ব্যাগে 4টে পাউচ ঢুকিয়ে একদম রেডি। পার্স থেকে একটা 100 টাকার নোট বের করে এগিয়ে দিলাম। ভদ্রমহিলার মুখ হঠাৎই যেন কেমন অন্ধকার হয়ে গেল। খুচরো দিন বাবু, আমার কাছে 100 টাকার তো ভাঙানি নেই। অনলাইন পেমেন্ট করি তাহলে, বলেই ভাবলাম বড্ড বেশি ভুল করে ফেলেছি। এই গ্রামের মানুষ এখনো মনে হয় ইউপিআই স্ক্যানারের নাম শোনেনি। এপাশ ওপাশ তাকাচ্ছিলাম, কিন্তু কারো কাছেই খুচরো পেলাম না। অগত্যা আচারের মোহ ত্যাগ করেই এগোতে হলো। কয়েক পা এগিয়েছি মাত্র, হঠাৎই শুনলাম পেছন থেকে ওই মহিলা ও দিদি ভাই, ও দিদি ভাই বলতে বলতে রীতিমতো ছুটে আসছেন। দিদি ভাইয়ের পছন্দ হয়েছিল, দিতে না পেরে আমারও বড্ড খারাপ লাগছে। এ আমার ঘরে বানানো জিনিস। এই 2 প্যাকেট আমি দিদি ভাইয়ের জন্য দিলাম। খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। দেখলাম ভদ্র মহিলার বাড়ানো হাতে 2টো তেঁতুলের আচারের পাউচ। আমার বাড়ানো হাতে একরকম জোর করেই প্যাকেটগুলো ধরিয়ে আবার হাঁটা দিলেন মহিলা। দেখলাম ওনার মুখে বেশ তৃপ্তির হাসি। মনটা কেমন নড়ে গেল। এই প্রত্যন্ত জায়গার অতি আটপৌরে এক মহিলা এক নিমেষেই আমার মনের অর্ধেক দখল করে নিল। জেটিতে ফিরে দেখলাম তখনও লঞ্চ ছাড়তে বেশ দেরি আছে। ডাব খাওয়ার ইচ্ছে হলো, আর ডাব খেতেই চট করে 200 টাকার একটা নোটের খুচরোও পাওয়া গেল। আমার সাথে চট করে এসো তো।
কথাগুলো ছুড়ে দিয়েই রীতিমতো ছুট লাগালাম ওই ফেলে আসা আমার নতুন দিদির দোকানের দিকে। আমার গিন্নি আমার এই খ্যাপাটে স্বভাবের কথা জানে, তাই বিরক্তি না করেই জোর পায়ে আমার সঙ্গ নিলেন। চট করে আরো 4 প্যাকেট আচার দিন তো দিদি, নেবো যখন বলেছি তখন আমি নেবই। আর এই নিন 50 টাকা, তাড়াতাড়ি করুন, আমার হাতে বেশি সময় নেই। ভদ্রমহিলার মুখে তখন জল জল করছে আলো। চট করে ক্যারি ব্যাগটা আমার হাতে ধরিয়ে আমার হাতে আরো একটা 20 টাকার নোট ধরিয়ে দিলেন। আপনার কোথাও ভুল হচ্ছে দিদি, আপনার কাছ থেকে তো কোনো ফেরত আমি পাবো না। এখনকার 4 প্যাকেটের জন্য আপনার কথা মতো আমি নয় 30 টাকায় দিলাম, কিন্তু তার আগে যে আপনি আমার স্ত্রীকে 2 প্যাকেট আচার খাওয়ার জন্য দিলেন তার দাম তো 20 টাকা, তাই সব মিলিয়ে তো ওই 50 টাকাই হলো, তাই না? আপনি ফেরত দিচ্ছেন কেন? এই নিন ধরুন এই 20 টাকাটা। ভদ্রমহিলার মুখ সামান্য উঠল। আমি কি চোখে ভুল দেখছি? ভদ্রমহিলার চোখ বেয়ে গড়িয়ে আসছে কয়েক ফোঁটা জল। অত ছোট করবেন না দাদাবাবু, ওই প্যাকেট দুটো আমি দিদি ভাইকে খেতে দিয়েছি, ঘরের তৈরি জিনিস, ওর দাম নিতে বলবেন না বাবু। আবার আসবেন বাবু, আপনারা আসলে তবেই আমাদের রুটি রুজির জোগাড় হয়। হেরে গেলাম, হেরে ভূত হয়ে গেলাম আমার এই গ্রাম্য দিদির কাছে। মনুষ্যত্ব কথাটার সংজ্ঞা যেন বুঝতে পারলাম নতুন করে। হয়তো আর কোনোদিন দেখা হবে না, কিন্তু এই 56 বছর বয়সে এক নতুন শিক্ষা তিনি দিয়ে গেলেন আমাকে। জোর পায়ে দুজনে হাঁটা দিলাম জেটির দিকে। আমার ঘাড়টা ঈষৎ ঘুরল। দেখলাম আমার ওই দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়ছেন। না, বেশি তাকানো ঠিক হবে না, আমার চোখেও বড্ড চট করে জল চলে আসে। কলমে দেবকমল চক্রবর্তী।